নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প, ব্যাচেলার অরুণ জেঠু। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প ব্যাচেলার অরুণ জেঠু। অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। রাতের নীরবতা একটু একটু করে ঘনীভূত হচ্ছে। জানালা দিয়ে আসা শীতল হাওয়া রুক্মিণীর লম্বা চুলগুলো উড়িয়ে দেয়। অরুণ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। অরুণের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তুমি জানো, আজ তোমায় দেখেই মনে হচ্ছে যেন প্রথমবার দেখছি। ঠিক তেমনই মুগ্ধ আমি। রুক্মিণী মৃদু হেসে বলে, তুমি কি সব সময় এমন করে তাকাবে, নাকি আজ বিশেষ কিছু চাইছো? আলতো করে কাঁধে হাত রাখে অরুণ। বলে, তোমার মুখের দিকে তাকালেই আমি ডুবে যাই। ঠিক সেই সময় লোডশেডিংটা হয়ে যায়, যখন অরুণ রুক্মিণীকে নিজের দিকে ফেরাচ্ছিল। কারেন্টটাও এমন সময় অফ হতে হলো। থাক না, অন্ধকারের মজাটাই তো আলাদা। রুক্মিণী অরুণের হাতটা ধরে ওর বুকের ওপর রাখে। সঙ্গে সঙ্গে ওর শ্বাস প্রশ্বাসের দ্রুততা অরুণ টের পায়। আলতো করে অরুণ ওর গালের ওপরে ঠোঁট ছোঁয়ায়। অরুণ, তোমার এই ছোঁয়ায় আমি নতুন করে বেঁচে উঠি, কথাটা বলে রুক্মিণী। তারপর রুক্মিণীর কপালে আলতো চুম্বন করে অরুণ। তুমি জানো, তোমার প্রতিটা অনুভূতি আমি বুঝি। তোমার শরীরের প্রতিটা স্পন্দন আমার সাথে কথা বলে। এরপরে ধীরে ধীরে অরুণ রুক্মিণীর বুকে মুখ গুজে দেয়, আর অরুণের আলতো চুলগুলো সরিয়ে দেয় রুক্মিণী। ওর ঘাড়ে ঠোঁট রাখে। সঙ্গে সঙ্গে অরুণের শরীরটা কেঁপে ওঠে। অরুণও এবার রুক্মিণীর কাঁধের সমস্ত চুলগুলো সরিয়ে ওর ঘাড়ে একটা গভীর চুম্বন দেয়। কাঁদছো কেন? আমার কাছে লজ্জা কি? লজ্জা নয়, উত্তেজনা। অরুণ ধীরে ধীরে এইবার রুক্মিণীর মুখটাকে ওর দিকে ঘোরানোর চেষ্টা করে। তোমার সৌন্দর্যে আমি মন্ত্রমুগ্ধ। তোমার প্রত্যেকটা নিঃশ্বাসে আমি নিজের অস্তিত্ব খুঁজে পাই রুক্মিণী। আর দেরি করে না রুক্মিণী এক মুহূর্ত অরুণকে জড়িয়ে ধরতে। ওদের ঠোঁট একে অপরের সঙ্গে মিশে যায়। অরুণের হাত আলতোভাবে রুক্মিণীর পিঠে বুলিয়ে দেয়, আর রুক্মিণী অরুণের ঘাড়ে হাত রেখে তার চুলে আঙুল বোলাতে শুরু করে। হঠাৎ করে ঠিক তখনই কারেন্টটা চলে আসে। দুজনেরই চোখ বন্ধ ছিল। অরুণ এবার চোখ খুলে রুক্মিণীর সৌন্দর্য দেখার জন্য তাকায়, আর ঠিক তখনই ওরে বাবা গো, ঘুমটা ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে অরুণ দেখে রাত 2টো বাজে। আবার সেই একই রকম স্বপ্ন। ব্যাচেলার লাইফে এই এক জ্বালা। বয়স 38-এর কাছাকাছি অরুণের। এখনো পর্যন্ত বিয়ে হলো না, আর না বিয়ে হওয়ার জন্যই স্বপ্নে আসা সুন্দরী মেয়েগুলোর মুখের বরণটাও ধরতে পারে না। এই নিয়ে বেশ কয়েকবার হলো,
ঠোঁটে আর ঘাড়ে ওই পর্যন্তই, কিন্তু চোখে নাকে চুমুটা দিতে পারল না। দেবে কি করে? যখনই ঘুমটা ভাঙে তখনই দেখে ও স্বপ্নের ঘোরে যার গায়ে হাত দিয়েছিল তার শরীরে সব কিছু নিখুঁতভাবে থাকলেও চোখ, নাক এগুলোর অস্তিত্বই নেই। কেমন যেন বিভৎস মাংসপিণ্ডই আছে, শুধু আছে দুটো ঠোঁট আর একটা বড় জিভ। কপাল আছে, মাথা ভর্তি চুল আছে, কিন্তু মুখের সৌন্দর্যের টানা টানা চোখ আর নাক ওই দুটো মিসিং। ঘেমে স্নান করেছে অরুণ। বাড়িতে সে একা নয়, বাবা মা, তার সাথে ছোট ভাইটাও থাকে। কিছুক্ষণ আগেই তো বাথরুমে যখন গিয়েছিল তখন শুনে এলো, এমন করে বলো না। দেখো, বরদার বিয়ে না হলে আমি কি করে বিয়ে করি বলো তো? ফোনের ওপার থেকে হয়তো মেয়েটি নানা রকম ভাবে অভিমান করছে। ছোট ভাই তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে। ভাই চাকরি করে, মাঝে মধ্যে বাড়িতে আসে। তাই একদিন অরুণ নিজেই তার ভাইকে বলে দিয়েছিল, দেখ, তোর জীবনে যদি কেউ থাকে, তোর যদি কাউকে ভালো লেগে থাকে, বাবা মাকে বলতে পারিস, তোরা বিয়ে করে সংসার কর না ভাই, সবার কপালে তো আর বিয়ে থাকে না। অরুণের মায়ের দুঃখের শেষ নেই। সংসারের যাবতীয় কাজকর্ম অরুণ আর তার বাবা করে। অরুণ বাড়িতেই ব্যবসা করে আর ভালোই টাকা ইনকাম করে। মা চির রুগ্না, কতগুলো দিন হয়ে গেল বিছানায় শয্যা নিয়েছেন। আরো বিশেষ করে শয্যা বেশি গ্রহণ করতে হয়েছে বড় ছেলেটার জন্য। উচ্চতায় অরুণ প্রায় 6 ফুটের কাছাকাছি, চেহারাও সুন্দর, নামের সঙ্গে সঙ্গে দেখতেও চৌখস। অথচ এমন সুন্দর একটা ছেলের জীবনে প্রেম নেই, নেই তো নেই, এখন মেয়েও আসে না। বিয়ে যে ঠিক হচ্ছিল তা নয়, তবে সবকটাই কেমন যেন কেটে যায়। এই তো দিন 15 আগের কথা। কাছের বন্ধু সমীরকে নিয়ে হবিবপুরে একটা মেয়ে দেখতে গিয়েছিল আমাদের অরুণ। যাকে সঙ্গে নিয়ে গিয়েছিল সেই বন্ধু বিবাহিত, একটা বাচ্চা মেয়েও আছে। তার স্ত্রী তাকে প্রচন্ড সন্দেহ করে। বাতিগ্রস্ত স্ত্রী ফোন করেছিল অরুণকেই, অরুণদা, ও তোমার সঙ্গে আছে? হ্যাঁ আছে তো, এই তো পাশেই বসে আছে, ওকে একটু ফোনটা দাও তো। এনে বৌদি ফোন করেছে। কি ব্যাপার, ফোন করে যাচ্ছি, ফোনটা সাইলেন্ট নাকি? শোনো, যার জন্য মেয়ে দেখতে গেছো তার জন্যই দেখবে, নিজের জন্য দেখো না। আর খবরদার, বুকের দিকে তুমি তাকিয়েছো কি, বাড়িতে এলে তোমার বুক আমি ঝালাপালা করে ছাড়বো। এইভাবে কেন বলছো লোকজনের সামনে? তুই বা কেমন, স্পিকারটা কেন অন করেছিস? সামনে আরো অনেকেই বসে। বউয়ের কাছে রীতিমতো ধ্যাতানি খেয়ে মুখটা খারাপ হয়ে গেছে সমীরনের। এরপরে মিষ্টি খাওয়া খাওয়ি থেকে শুরু করে বাদবাকি সমস্ত দৃশ্যটাই ওকে ছবি তুলতে হয়েছে, কারণ বউ যে সন্দেহ করে। মেয়ে দেখে আসার পর ঠিক সন্ধেবেলা কাছের আরো একটা বন্ধু আছে, পাশেই তার পাওয়ার লুম, সেখানে সে কাপড় তৈরি করে। এই বন্ধু, সে আবার চিররুগ্ন। একে কোথাও নিয়ে যাওয়ার নাম করলেই ওই আলু সিদ্ধ ভাত সঙ্গে করে নিয়ে যেতে হয়। বাইরের খাবার খাওয়া মানেই একে একেবারে সমূলে শেষ করে ফেলা। কিরে, মেয়ে দেখেছিস, পছন্দ হয়েছে? সমীরনকে সেই বন্ধু জিজ্ঞেস করে। হ্যাঁ, মেয়েটা বেশ ভালো রে। এই শোন, সব থেকে বড় কথা, ওই দুটো না বিরাট বড় বড়। আমার মনে হয় হে মাল আগে কেস খেয়েছে, না হলে ওই রোগা চিকন মেয়ের শরীরে ওইরকম বড় বড় কি করে পসিবল হয় বলতো? এইবার সামনেই দাঁড়িয়েছিল অরুণ, মুখটা ভার হয়ে যায় তার। সে প্রমথর দিকে তাকিয়ে বলে, এসব কথার কোনো মানে হয় বলতো? দেখ, তোকে নিয়ে গিয়েছিলাম আমার জন্য মেয়ে দেখতে, মেয়ের ওইসব দেখতে নয়। আচ্ছা প্রমথ, তুই আমার একটা কথা বল ভাই, যদি সবার আগে ওই দুটো জিনিসই চোখে পড়ে তাহলে আমি কি করতে পারি? এইবার 3 বন্ধুর মধ্যে প্রায় মারামারি লেগে যাওয়ার মতোই অবস্থা। শেষ পর্যন্ত সমীরন বলল, আরে চিন্তা করিস না, আমাকে নিয়ে গেছিস তো, আমায় খাইয়েছিস, এই মেয়ের সঙ্গেই তোর হবে। হবে তো হবে, কিন্তু তোকে দিয়ে তো আমার ভয়।
এখন তো মনে হচ্ছে বৌদিকে সব কথা খুলে বলে দিলেই ভালো হতো। তুই কি করেছিস না করেছিস, কেন গেছিস, এই দেখ তুই কি আমার সংসার ভাঙবি? তুই তো আমার সংসার হবার আগেই ভাঙছিস। আচ্ছা তোরা চুপ কর। দেখতে গেছিস, এবার মেয়ের বাড়ি থেকে তো তোর বাড়িতে আসবে। তাছাড়া তোর আগেরটার কি হলো, যেটাকে কলাই ঘাটা দেখতে গিয়েছিলি? অরুণের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। সেই বাড়ি থেকে আর ফোনই করেনি। কত সুন্দর দেখতে গেলাম জানিস তো, মেয়েটাকে দেখে আমার খুব পছন্দও হয়েছিল। আমার বড় মামা গিয়ে সে কি গল্প গুজব শুরু করলো, এমন একটা ভাব যেন আমি ওই বাড়ির জামাই হয়ে গিয়েছি। ছোট ভাইকে দেখে বোধহয় প্রথমে ওকেই পাত্র হিসাবে ভেবেছিল, কারণ আমার ছোট ভাইয়ের বয়সও তো 32-33 হতে চললো। পরে যখন ভাই বলল দেখি আমার বৌদি কেমন, তখন ওরা বুঝতে পারলো যে আমার জন্য। তাহলে কি তোর বয়সটা সবকিছুর মাঝখানে এসে দাঁড়াচ্ছে? বাজে কথা বলিস না। মেয়ে দেখতে দেখতেই বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়েটা করবো কবে বল? কথাটা বেশ বিরক্তির সঙ্গেই অরুণ জানায়। প্রমথ তার মার দিকে তাকিয়ে বলে, ও মা, তোমার আর এখন সুতো ঘুরিয়ে কাজ নেই, তুমি বরং 3 কাপ চা করে নিয়ে আসো। কথার মাঝখানে কখন যেন মা চলে এসেছে সুতো ঘোরাতে। ইনি আবার সংসার সামলে ছেলেকে কাজ করতে সাহায্য করেন। আমি যাচ্ছি, তোরা বস রে, একটু মুড়ি চানাচুর মেখে আনবো? হ্যাঁ জেঠিমা, নিয়ে আসো, ঘাড় নেড়ে সমীরণ জানায়। গরম গরম ধোয়া ওঠা আদা দিয়ে রচা আর মুড়ি মাখা, বেশ অনেকটাই। তবে কোনো রকম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি বা সর্ষের তেল তার মধ্যে নেই, অনলি চানাচুর আর মুড়ি। কারণ এই প্রমথ এ তো আবার তেল মশলা সয় না। ওই যে বলে না, কুত্তার পেটে ঘি সয় না। এক মুষ্ঠ মুড়ি মুখে পুড়ে দিয়ে সমীরণ বলে, ওইটা কেটে গেছে বুঝলি। দেখে এলো, মন্ডা মিঠাই খেয়ে এলো। এর পরের দিনই মেয়ের বাড়ি থেকে ফোন করে কি বললো জানিস? উত্তেজনার সহিত প্রমথ চায়ে চুমুক দিয়ে বলে, কি বলছে রে? আর বলিস না, মেয়ের বাড়ি থেকে মেয়ের বড় মামা ফোন করে বলল ওদের আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী কে বলে মরেছে, তাই কাল অসুচ না মেটা পর্যন্ত ওরা শুভ কাজ নিয়ে কোনো কথাবার্তা বলবে না। হো, এই ব্যাপার। তারপর তারপর কি, কাল অসুচ কি আজ মিটেছে? দেখতে দেখতে 2.5 মাস, বুঝলি? কথাটা বলল সমীরণ। 2.5 মাসে কাল অসুচ কেন, সবই মিটে গেছে। এরপরে তো আমাদের বন্ধুর বাবাই যেচে ফোন করলো, যেহেতু ছেলের বিয়ে দিতেই হবে, আর মেয়েটার বয়স 22 বছর, মেয়ে পড়াশোনা করতে চায়। এতে অবশ্য আমাদের অরুণের মা মানে জেঠিমার কোনো আপত্তি ছিল না, বাবারও কোনো আপত্তি ছিল না। তবে ওই মেয়ের বোধহয় 2 নম্বর কোনো কেস আছে। আরে হ্যাঁ, এখন সব মেয়েরই। কোন মেয়েটা এখন সিঙ্গেল থাকে বলতো? প্রমথ বেশ উত্তেজনার সহিতই কথাটা বলে। তারপর 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 আর কি, বাবা ফোন করে বলতে ওই বাড়ি থেকে রিসিভ করে বললো ওরা নাকি মেয়ের বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছে। মানে? হ্যাঁ, এটাই তো কথা। বাবা প্রথমে চিৎকার করে উঠেছিল, আমি পাশ থেকে ফোন নিয়ে কেটে দিয়েছি, নাম্বারটা ব্লক লিস্টে পাঠিয়ে দিয়েছি। বেশ করেছিস, ওই মেয়ে তোর সঙ্গে জুটবে না, এই জন্যই। আর তাছাড়া ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। কি আর করা, ব্যাচেলার বন্ধুকে এইভাবে সান্ত্বনা দেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। প্রমথ বিয়ে করেছে সেই 22 বছর বয়সে, 23 বছর বয়সে বাবা হয়েছে। সেই সন্তান এখন অনেক বড়, ওরও বউ আছে বাড়িতে, আর সমীরণেরও তাই। বেচারা এই বন্ধুটাকে দেখে সমীরণ বলে, ভালোই হয়েছে, তুই বরং আমাদের 2 মেয়ের ব্যাচেলার অরুণ জেঠু হয়ে থাক। আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব, আর তুই আমাদের বাচ্চাগুলোকে সামলাবি। আমরা আমাদের বউয়ের সঙ্গে একটু রোমান্স করব, আর আমার বাচ্চাগুলোকে তোরা পড়াবি। কিরে প্রমথ, ঠিক বলিনি? প্রমথর ভেতরেও যে চাপা হাসিটা আসেনি তা নয়, তবে নিজেকে চেপে রেখে অনেকটা সামলেই সে বলল, অমন করে বলিস না। তা বলি কি আমাদের বন্ধুর বিয়ে খাবো না? জানিস তোর বিয়েতে কি কি গান বাজবে, আরে কোন কোন পোশাক পরবো, আর কি গয়না তোর বউকে গিফট করব, আমার বউ তো এখনই ভেবে বসে আছে। শাড়ি, গয়না, আর তারপরে গান, সবটাই বাদ দে। তোরা আমায় ঠাট্টা করছিস তাই না? বেশ অসহ্য বোধ করে কথাটার উত্তর দেয় অরুণ। সেই দিন রাতে বাড়ি ফিরে আসে। তারপর থেকেই স্বপ্নের মধ্যে এমন একটা বিতিকিচ্ছিরি ভাব। রাত 2টো, আর ঘুম আসবে কিনা জানা নেই অরুণের। পায়চারি করছে ব্যালকনিতে দাঁড়িয়ে, ভাইয়ের ঘরের দিকে চোখটা যায়।
ঘরে নাইট ল্যাম্প জ্বলছে। ভাই বোধহয় ফোন রেখে ঘুমিয়েছে এতক্ষণে। মাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে আগামীকাল। বেচারি বড় ছেলের চিন্তায় চিন্তায় ভেতরে ভেতরে একেবারে শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে। মায়ের ঘর থেকে বাবার কাশির শব্দ শোনা যায়। কাশির সিরাপটাও বোধহয় আজকে খায়নি। বাড়িতে ভাত ডাল কাপড়ের কোনো অভাব নেই। দোতলা বাড়ি, মোজাইক করা মেঝে, ঠাকুর ঘর আর অনেকগুলো ঘর আছে, কিন্তু ঘরের লক্ষ্মী নেই বলে ঘরে যেন কোনো প্রাণ জাগে না। মোবাইল ফোনটা নিয়ে স্ক্রল করতে থাকে অরুণ। হঠাৎ ওর সেই স্কুল প্রেমিকার ছবিটা ভেসে ওঠে। তারও একটা অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়ায়, উল্লেখ করে নামটা লেখা রয়েছে মাম্পি। একবার সেই প্রোফাইলে ঢোকেও মাম্পির হাজবেন্ড, মাম্পির ছোট্ট সদ্যজাত মেয়ে, সব নিয়ে তাদের কত সুন্দর ফ্যামিলি ছবি। মাম্পির সঙ্গে সম্পর্কটা থাকলে বোধহয় ভালোই হতো। এতদিনে একটা বাচ্চাও হয়ে যেত, সংসারটাও ভরা ভরা। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অরুণের। ঘড়ির দিকে তাকিয়ে দেখে এই করতে করতে 3টে বেজে গিয়েছে। আর কিছুক্ষণ শুই, যদি একটু ঘুমটা আসে। ওই আশাতেই অরুণ আবার শুয়ে পড়ে। তবে এবার আর লাইট অফ করে নয়, লাইটটা জেলেই শুয়েছে। পরের দিন সকালে ঘুমটা ভাঙল বেশ হই হই শব্দে। অরুণের বাড়ির পাশেই রয়েছে বিরাট বড় মাছের বাজার। ভোর রাত থেকেই ওখানে বড় বড় গাড়ি আসে আর মাছ আসে। যদিও ছোটবেলা থেকেই অরুণের এই শব্দ শুনতে শুনতে কানে সয়ে গেছে, তাই ঘুমে কোনো ব্যাঘাত ঘটে না। কিন্তু আজ চিৎকার চেঁচামেচির শব্দটা একটু বেশি। উঠে হাত মুখ ধুয়ে সরাসরি সে নিচের ঘরে নেমে আসে। বাবা চা খাচ্ছে, মা রান্নাঘরে। ও মা, তুমি রান্নাঘরে কি করছো? সরো, তোমার শরীরটা খারাপ, তুমি এখন যাও দেখি। তোর বাবা অনেক আগে উঠেছে, হাঁটতে গিয়েছিল, তুই ঘুমোচ্ছিস তাই আর ডাকিনি। কেন ডাকনি? তুমি তো পারো না মা, গায়ের জোরে কেন এসব করতে যাও? ছেলের গালে হাত বোলালেন মা, বললেন, তোর জন্য ভেবে ভেবে যে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি রে বাবা। আমার জন্য ভাবতে হবে না, যা হবার হবে, সরো। বলে অরুণ চা করতে ঢোকে। মা, বাজারে কি হয়েছে বলো তো? ওই কি হয়েছে জানি না, সকাল থেকে একটা মেয়ে ছেলের ক্যাচর ক্যাচর শুনছিলাম। শোল মাছ কিনতে গিয়ে কি হয়েছে বলতে পারবো না। মেয়ে ছেলে ক্যাচর ক্যাচর মানে? আরে বোধহয় দরদাম করতে গিয়ে কিছু একটা হয়েছে, দোকানদার বলেছে এক, সেই মেয়ে হয়তো বুঝেছে আর এক। হো, মনে মনে হাসে অরুণ, কিন্তু কে সেই মেয়ে দেখার জন্য মনের ভেতরটা যে তোলপাড় করছে না তা কিন্তু নয়। তাড়াহুড়ো করে চা খেয়ে বেরিয়ে যায় সে, হাতে বাজারের ব্যাগটা। কই বাজারের ব্যাগটা দাও, বাজার করে আনি। বাজার করবি মানে? এ তো গেল পরশুই বাজার করে আনলি। কিলো কিলো মাছ মাংস সব তো ফ্রিজেই আছে, সবজিও আছে। কারি কারি বাজার এনে টাকা নষ্ট করিস না বাবা। আহ বাবা, আমার আজকে খুব ল্যাটা মাছ খেতে ইচ্ছা করছে, সরো, বাজারের ব্যাগটা দাও। বাবা বুঝতে পারলেন হয়তো কিছুটা, ব্যাগটা ছেলের হাতে ধরিয়ে দিয়ে বললেন, দেখিস উটকো ঝামেলায় জড়িয়ে যাস না। একেই তোর বিয়ে নিয়ে বড্ড চিন্তায় রয়েছি। তোর কোনো বদনাম নেই, অথচ তোর সব বিয়েগুলো একটা একটা করে কেটে যাচ্ছে। তোকে কি ভূতে পেয়েছে নাকি রে? অরুণের মাথার ভেতরটা কেমন যেন ঝনঝন করে ওঠে। বাজে কথা রাখো। ব্যাগ নিয়ে সে আপন মনে গান গাইতে গাইতে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরোনোর পর কয়েক হাত, এরপরই মাছের সেই দোকানগুলো চোখে পড়ে। দোকানদার এখনো বসে বসে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করছে। সেই দোকানে গিয়েই দাঁড়ায় অরুণ। কই কাকা, এ শোল কত? আর শোল? শোল কেন? শোল নিয়ে আবার কি হয়েছে? আর বলো না, কোথা থেকে এক ঝগড়ুটি মহিলা এসে জুটেছে। আমি বললাম 400 টাকা কিলো, কমিয়ে টমিয়ে 350 করলো। ওমা, কেনার সময় 50 টাকা দিল না, বলে কিনা আমি 100 টাকা কমিয়ে ফেলেছি। তুমি কিছু বলনি? বলেছি তো, আমার দোকানে তো আর সিসিটিভি নেই যে তাকে আমি প্রমাণ দেব। কোন মেয়েটা বলো তো? আরে দাদা চেনেন না, নতুন ভাড়াটিয়া এসেছে, ওই সান্যালদের বাড়ি। সান্যালদের বাড়ির নিচের তলাটা ফাঁকা, অনেকদিন আগেই অ্যাড দিয়েছিল। অরুণের মনে পড়ে, গেল বছর পুজোর চাঁদা কাটতে গিয়ে সান্যাল বাড়ির বুড়ো জ্যাঠা
বলেছিলেন, তোদের জানাশোনা কেউ থাকলে, মানে এই যদি কেউ ভাড়া ফাড়া নেয় তাহলে বলিস, নিচ তলাটা ভাড়া দেব। সবে তখন চাঁদা কাটতে গিয়ে দাঁড়িয়েছে অরুণ সহ আরো 4-5টা ছেলেপুলে। যারা চাঁদাটা, হ্যাঁ রে বাবা যাই। একে যারা একা, বাড়িতে কেউ নেই, কে থাকবে বল? তোদের জেঠিমা চলে গেল, আর আমার তো দুটোই মেয়ে সন্তান, বিয়ে হয়ে শ্বশুর বাড়ি। মাঝে মধ্যে আসে, দেখাশোনা করার জন্য একটা কাজের লোক আছে। তোদের জানাশোনা কেউ থাকলে বলিস, আমি নিচতলাটা ভাড়া দেব। একটা পোস্টার টাঙিয়ে দাও জ্যাঠা, প্রয়োজনে তোমার হয়ে আমি এফবিতে একটা প্রচার করতে পারি। সে যেভাবেই করিস কর, ভাড়া আমি বেশি নেব না। আমার টাকার অভাব নেই রে বাবা, শুধু একটা এমন পরিবার দরকার যেটা আনন্দে খুশিতে থাকবে, আর তাদের দেখে আমিও বেঁচে থাকার একটু প্রাণ শক্তি পাবো। কথাটায় অরুণের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপর থেকে সে চেষ্টা করেনি তা নয়, অনেকজনকে জানিয়েছে, বলেছে সমীরণকে এবং প্রমথকেও। তারাও বলেছে, কিন্তু তাদের আওতায় ভাড়া নেবে এমন কেউ ছিল না বলে অরুণ আর খুব একটা সাহায্য জ্যাঠাকে করতে পারেনি। কিন্তু সেই বাড়িতে ভাড়াটিয়া এসেছে শুনে মনটা বেশ ভালোই লাগে। কই তাহলে এই ল্যাটা মাছি দাও। ল্যাটা মাছে কিন্তু আর দরদাম করা যাবে না, দোকানদার বললেন। একেই সকাল সকাল আমার অনেক লস হয়ে গেছে। ঠিক আছে, আমি দরদাম করছি না, তুমি দাও। মাছ কিনে ফেরার পথে বাড়িতে সোজাসুজি না ঢুকে গলির মোড় দিয়ে একটু যাওয়ার ইচ্ছে হলো অরুণের। গলির মোড়ের কাছেই সান্যাল জ্যাঠাদের বাড়িটা স্পষ্ট দেখা যায়। 3 তলা বিরাট বাড়ি, দোতলায় বুড়ো একাই থাকে, 1 তলা ভাড়া। আর ওপরের 3 তলার ঘরগুলো ওনার মেয়ে জামাই যখন আসে তখনই খোলা হয়। বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা হলেও পাঁচিলের উচ্চতা খুব একটা বেশি না হবার দরুন নিচতলার ঘরগুলোকে স্পষ্ট রাস্তা থেকে দেখা যায়। সেইখানে এসে অরুণের পা দুটো আটকে যায়। একটা লম্বা মতো মেয়ে, পরনে শাড়ি, হাতে কাঁচের চুড়ি, মাথার চুল বড় বেনুনি করা, যেটা পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পাশেই রয়েছে বড় একটা সবুজ রঙের প্লাস্টিকের বালতি, তার মধ্যে যাবতীয় ভেজানো জামা কাপড়, যেগুলো কিছুক্ষণ আগেই কাচাকুচি করে সে বোধহয় মেলতে এসেছে। কতগুলো ছোট্ট ছোট্ট ন্যাকড়া মতো মেলছে মেয়েটা। খানিকক্ষণের জন্য অরুণের মনে হয় মারোয়ারি নাকি, শাখা পরেনি, সিঁদুর পরেনি, আবার বাচ্চার জামা কাপড় মেলছে। পরক্ষণেই তার মনে হয় হয়তো বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা থাকতে পারে। যে কি সব ভাবি। দিদি, আমি আর পারবো না, তোর ছেলে হেগে মধ্যে ছড়িয়ে রাখবে, এই ন্যাকড়া এবার থেকে তুই ধুবি। ভেতর থেকে একটা চিৎকারের শব্দে অরুণ রীতিমতো কেঁপে উঠেছিল। এই মহিলাই তাহলে সকালবেলা গিয়ে ঝগড়া করেছে। ঘর থেকে ঠিক ওর মতোই দেখতে বছর 50-এর আরেক ভদ্র মহিলা বাইরে বেরিয়ে এলেন। ওনার আবার সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে টিপ, হাতে শাখা পলা। এসেই কাপড় মেলছে যেই মেয়েটি, তার চুলের বেনুনি ধরে এক টান মেরে বললেন, একটা চড় মারবো। তোর দিদি সিজার হয়েছে না, ও উঠতে পারে? এইবার অরুণ বুঝতে পারল, তাহলে এই মেয়েটার বড়দির কথা বলা হচ্ছে। তার ঘরেই বাচ্চা কাচ্চা হয়েছে, আর সেই নোংরা জামা কাপড় ছোট বোন ধুয়ে দিচ্ছে। আমার ভাল লাগে না, আমাকে বিয়ে দিয়ে দাও, আমি তোমাদেরকে রেখে চলে যাই। এই বলে ছোট মেয়েটি ঘরের ভেতর ঢুকে যায়। সঙ্গে সঙ্গে তার মা বললেন, বিয়ে দেব কি করে, তুমি তো গন্ধ পাতা, যার জন্য বসত ভিটে ছেড়ে এখানে ভাড়া থাকতে হচ্ছে। ছি ছিতে 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 ছি, তোর দিদির কত সুনাম, আর তুই বেশ ভালো, সবার দ্বারা সুনাম হয় না। মুখ ঝামটা মেরে ঘরে চলে গেল মাকে। ওই সময়টায় অরুণ মুখটা দেখতে পেল মেয়েটার। মেয়েটার গায়ের রং খুব একটা ফর্সা নয়, হালকা শ্যামবর্ণ, কিন্তু মুখের শ্রী খুব সুন্দর। পাতলা ঠোঁট, টানা টানা চোখ, টিকলো নাক, আর মুখটা অনেকটা ওই গোল পানা।
মাথার চুলগুলোর আর বেরুনিটা কথা বলতে বলতে ঝগড়া করতে করতে সামনে চলে এসেছে। লম্বাতেও মনে মনে কল্পনা করে নেয় অরুণ, ওর কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চললে বেশ ভালো মানাবে। তাছাড়া ওর বন্ধুরা যাদেরকে বিয়ে করেছে, প্রমথর বউটা মোটামুটি হলেও সমীরণের বউটা উচ্চতায় বেশ খাটো। কথায় কথায় সমীরণ বড্ড বেশি পিছনে লাগে তো, তাই ওকে উপযুক্ত জবাব দেবার জন্যে এই মেয়েকে বিয়ে করতে হবে। এইবার ভালো করে অরুণ দেখার চেষ্টা করে মেয়েটার সৌন্দর্যটা। না, হে সৌন্দর্য দেখে মনে হচ্ছে না একে কেউ ঘেটেছে। অন্তত সমীরণের কুদৃষ্টি থেকে তো একে প্রোটেক্ট করা সম্ভব। এ কি অরুণ, যে এই জঙ্গলে দাঁড়িয়ে কি করছো বাবা? লেবু গাছের কাঁটা তোমার পায়ে ফুটে আছে। ও, লক্ষ্য করনি? আগে না জ্যাঠা, ভেবেছিলাম মানে মশা টশার কামড়। ও, তুমি এই ভাগাড়ে দাঁড়িয়ে রয়েছো কেন? তোমার বাড়ি তো গলির ওই দিকে। এইদিকে মরতে কেউ আসে? পানা পুকুরের মশা, তার উপরে এখন যা ডেঙ্গু ম্যালেরিয়া। যাও যাও যাও, বাড়িতে যাও। তা তোমার মা কেমন আছে? ভালো, ভালো আছে। অরুণ আর বলতে পারল না কেন সে এই পানা পুকুরে ডুব খেতে এসেছে। বাড়ি যখন ফিরল তখন বেলা অনেকটাই গড়িয়ে গিয়েছে। কাজের লোকটা এসেছে, এটো বাসন কোসন মেজে মুখ ভার করে বসে। দাদা, আজকে কিন্তু তুমি বড্ড দেরি করে ফেলেছ। কই, কি মাছ এনেছো দেখি? বাবা রে বাবা, কালকেই তো এক গাদা মাছ কেটে ধুয়ে ফ্রিজে রাখলুম, আবার এই নতুন মাছ? আজকে এগুলোই খাবো, ল্যাটা মাছ কেটে দিয়ে যা। দাদা, এমন করলে কিন্তু। কি, তো টাকা বাড়াতে হবে তো? বাড়িয়ে দেবো। আমি সে কথা বলিনি, আর তো সকাল সকাল আনতে হবে। নতুন বাড়ি কাজ ধরেছি। নতুন বাড়ি? কোন বাড়ি? ওই সান্নাল জেঠুদের বাড়ি। নতুন ভাড়াটিয়া এসেছে, জামা কাপড় পরিষ্কারের কাজ। ছোট একটা বাচ্চা আছে, সবাই পেরে ওঠে না। বাচ্চাটা আবার রাতেও নাকি জ্বালায়। ওরই নোংরা জামা কাপড় রোজ কাচতে হবে। 2000 টাকা দেবে। বাহ, তোর তো পোয়া বারো। পোয়া বারো না ছাই, কি গন্ধ যে হয় গুয়ে। তা গুয়ে কি সুগন্ধ হবে? যা তাড়াতাড়ি কর। কথাটার পাত্তা পেল না কাজের মেয়ে ডলি। বলে সে হাত থেকে ব্যাগটা নিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। যখনই ডলি রাগ করে কাজ করে তখন বাসন পড়া টুংটাং শব্দে সবাই টের পায় যে ওর মাথা গরম হয়েছে। আর যখনই ডলির মাথা গরম হয় তখন সবাই ওকে বেশ ভয় পেয়ে চলে। দুপুরবেলা খেতে বসেছে অরুণ। আজকে আর ব্যবসার কাজে বাড়ির বাইরে বেরোয়নি। ফোনে ফোনেই সবটা সেরে ফেলেছে অরুণ। আয় বাবু, খেতে আয়। ভাই কোথায়? তোর ভাই সেই সকালবেলা বেরিয়েছে, আজ আর বাড়িতে খাবে না। কেন, বুঝিস না? নতুন বসন্ত এসেছে তো। হাসলো অরুণ। সত্যি, ছেলেটা এনজয় করে নিক। এনজয় তো করছে তোর ভাই। তুই কি করছিস বাবা? বাবা, সবসময় খেতে বসে এক কথা বলবা না তো। আজ রান্নাটা কে করলো? আচ্ছা, আমি করেছি। মা, তুমি কেন করলে? বাবা, তোমায় যে সবসময় বাবা করবে আর মা করবে না তা হয়? তোর মা আজকে ইচ্ছে করেই করেছে। সবকিছু ডলি গুছিয়েই দিয়ে গিয়েছিল। মাছের ঝোলে ভাত মেখে মাছটায় কামড় বসিয়ে অরুণ বলে, খুব ভালো হয়েছে মা, খুব স্বাদ হয়েছে। হ্যাঁ রে, তোর জন্য এমন একটা মেয়ে নিয়ে আসবো যে তোকে ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়াতে পারবে। আমার ছেলেটা খাওয়া পেটুক তো, বাদ বাকি কাজের জন্য তো কাজের লোক আছেই। মায়ের মুখের দিকে চুপ করে অরুণ তাকিয়ে থাকে, কিচ্ছু উত্তর দেয় না। আজ সারাটাক্ষণ ওই মেয়েটার মুখটাই চোখের সামনে ভেসে উঠেছে বারবার। চোখ বন্ধ করলেই এতদিন শুধু খারাপ স্বপ্ন দেখতো, কাউকে একটা ভালোবাসতে চাইছে দেখতো, কিন্তু বেচারা ভালোবাসার আগেই তার মুখের আবরণটা কেমন যেন পেতনিতে পরিণত হতো। আজ বোধহয় সেই মুখের আবরণে চোখ আর নাক যুক্ত হতে চলেছে। ভাবতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে অরুণের। বাবা, শুনেছ সান্নাল জ্যাঠাদের বাড়ি নতুন নাকি ভাড়াটিয়া এসেছে? হ্যাঁ, শুনলাম। তবে যারা ভাড়াটিয়া এসেছে তাদের পরিবারটা নাকি খুবই ভালো। বাবা চাকরি করেন, মাও স্কুলের শিক্ষিকা, এই জন্যই তো কাজকর্ম করতে পারেন না।
বড় মেয়েটার সদ্য বাচ্চা হয়েছে বলে আয়া রেখেছে বাচ্চা দেখাশোনা করার, আর এই জামা কাপড় ধোয়ার জন্য ডলিকে খবর দিয়েছে। তুমি এত কথা কি করে জানলে বাবা? তুই কি যে বলিস! তোর বাবা ওই বিল্লো ডাক্তারখানায় গিয়ে বসে থাকে না, ওখানেই তো সব আলোচনা হয়েছে। তাছাড়া ওই সান্যাল বাড়িতে যারা ভাড়া এসেছে, ভবেশ বাবু, উনিও নাকি গিয়েছিলেন গল্প গুজব করতে। বেজায় ভালো মানুষ, আর কয়েক বছর পরে রিটায়ারমেন্ট। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার পাত্রের সাথে। বড় জামাই রাত্রেবেলা এসে বউ বাচ্চাকে দেখে আবার চলে যায়। এই তো চাকদাতেই বাড়ি। আর কটা দিন পরই বড় মেয়ের আঁতুড় উঠবে, তারপরে বড় মেয়ে চলে যাবে। ওনার শুধু এখন চিন্তা ওনার ছোট মেয়েটাকে নিয়ে। তোমরা এত খবর কি করে জানলে মা? জানতে হয় বাবা, এক পাড়ায় থাকতে গেলে সবই জানতে হয়। তাছাড়া আমার তো আর ভাগ্যে কুলোয় না কোথাও গিয়ে একটু গল্প গুজব করি, তাই তোর বাবাই আমাকে খবরদারি দেয়। এই বলে বাবা মা একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। হাসির মধ্যে কিছু একটা ছিল কিনা খোঁজার চেষ্টা করলো অরুণ। না, কিছুই ছিল না, একটা স্বচ্ছ মলিন হাসি। খাওয়া দাওয়া করে উঠতেই অরুণ বলল, বাবা আর কি বললো? ও, আর কিছু তো আমি শুনিনি রে বাবা। কেন, তোর কি বিশেষ কোনো দরকার? না না, আমার বিশেষ কোনো দরকার কেন? আচ্ছা বাবা, সামনে কোনো পুজো আচ্চা আছে? হ্যাঁ আছে তো, আমাদের মন্দিরের কীর্তন হবে না? এবার তো দেরি হয়ে গেল, আশুবাবু মারা গেল তাই 1 মাস দেরি হয়ে গেল। এই ফাল্গুনেই তো হবে। আমরা ঠিক করেছি দোলের দিন দেব। দোল? দোল কবে বাবা? দোল তো আর দিন কয়েক পর। তোকে কেউ খবর দেয়নি? অবশ্য তুই ক্লাব যাসনি তো অনেকগুলো দিন। আজ বরং সন্ধেবেলা একটু ক্লাব হয়ে আয়, তাহলেই ঝামেলা মিটে যায়। হ্যাঁ, তাই বরং ভালো। অরুণ উঠে পড়ে। মা বাবা একে অপরের মুখের দিকে তাকিয়ে ইশারা করলেন কিছু একটা। হাসলেন ওনারা। দেখো, ছেলের যদি এবার একটা হিললে হয়। কিন্তু মেয়েটা সম্পর্কে যে শুনলাম, মেয়েটার জন্যই নাকি মা বাবা অতিষ্ঠ হয়ে এখানে চলে এসেছে। ওই মেয়ের সঙ্গে তুমি মানতে পারবে তো? আরে বাবা, ছেলে যাতে সন্তুষ্ট তাতে আমরা সন্তুষ্ট। তাছাড়া সংসার করবে ছেলে, আমি তুমি আর কদিনের যাত্রী বলো? তাহা ঠিক বলেছ। ওদের ঘরটা গুছিয়ে দিয়ে যেতে পারলে, অন্তত 2 চোখ ভরে ওদের সুখ দেখতে পারলে, মরেও শান্তি। এটো বাসনপত্র গুছিয়ে বাবা মা টেবিল পরিষ্কার করে চলে গেলেন নিজেদের ঘরে। অরুণ চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরের পাশে বাবা মার কথোপকথন শুনছিল। তার মানে বাবা মা আগে থেকেই জানে। যাক, তাহলে কোনো ব্যাপার না, আর কারো কাছে যেতে হবে না। চোখের সামনেই মেয়েটাকে দেখতে পাবে, মেয়েটার চাল চলন সব বুঝতে পারবে। তারপর না হয়। না না, চাল চলন বুঝেও আর লাভ নেই। এখন যা পাবে তার গলাতেই একটু মালা পরাতে পারলেই যথেষ্ট, অন্তত সংসারই তো হোক। মনে মনে এবার গার্হস্থ জীবনযাপনের কল্পনা পাকাপোক্তভাবেই করে ফেলেছে অরুণ। সন্ধে হতেই, আরে অরুণ দা, কতদিন পর, আজকাল তো তুমি ডুমুরের ফুল হয়েছ। পকাইয়ের পিঠে একটা চাপড় মেরে অরুণ বলল, খুব পাকা পাকা কথা বলছিস। হ্যাঁ, জানিস তোর দাদা আর আমি সমবয়সী, তুই আমাদের থেকে কত ছোট। হ্যাঁ রে দাদা, ছোট কি বলছো? ওর তো বিয়ে এই তো দিন 15 পর। আজকে তো আমরা সবাই মিলে কার্ড ছাপাতা দিয়ে এলাম। হ্যাঁ রে, বিয়ে করছিস? হ্যাঁ, কদিন পরই। তা চৈত্র মাসে হচ্ছে না? আরে না না দাদা, ফাল্গুনের একদম শেষে। তোমারটা যে কবে খাবো। তোমার থেকে ছোট ছোট ল্যাঙ্গট পড়াগুলো বিয়ে করে ফেললো। অরুণের মুখটা আবার কালো হয়ে যায়। এই তোরা কি শুরু করেছিস? যাক অরুণ, শোন, তুই কদিন আসিসনি তো, আমরাও উত্তপ্ত করিনি। শুনলাম তোর ব্যাপারটা, বিয়ে ঠিক হতেও হয়নি। এটা স্বাভাবিক, সত্যি একটা খুব দুঃখের কারণ। একটা মেয়ের ক্ষেত্রেও যেমন হয়, ছেলের ক্ষেত্রেও ঠিক তেমনই। তবে আমাদের কিন্তু ওই পুজোটা বুঝলি এই ফাল্গুনেই দেব। মাঘের শুরুর দিকে নাকি অগ্রহায়ণের শেষে তো কাকা মরলো, তাই না? হ্যাঁ, অগ্রহায়ণের শেষে। তাদের 1 মাস হয়ে গিয়েছে। এখন তো না করার কিছু নেই, সে তো তোরা দিন 15 পরই করতে পারতি, শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর। আরে ভালো দিন ছিল না, আমরা ঠিক করেছি দোলের দিন করে ফেলবো। তা চাঁদা তোলার বাকি আছে বুঝলি তো, কয়েকটা বাড়ি, এই যেমন ধর তোর বাড়ি আর আশেপাশের কয়েকটা। ও এই শোন শোন, এই সান্নাল বাড়ি কিন্তু তুই যাবি, আমরা কিন্তু যাবো না। সান্নাল জেঠু আমাদেরকে দেখলে ঝাঁটা নিয়ে তাড়া করে, তোকে যে কি পায়। অরুণ
ওপরি ওপরি বলে, সে আমি কি করবো, তোরা এই বুঝে নে। না না অরুণদা, এই যাত্রায় বাঁচিয়ে দাও সান্যাল বাড়ি। বুড়োর বউ মরার পর থেকে বড্ড বেশি খিটখিটে হয়েছে। কিন্তু ভেতরে ভেতরে অরুণ বলে, ওই বাড়িতে তো আমিই যাব, আমি ছাড়া কেউ যাবে না। ঠিক 7:30 পৌনে 8 নাগাদ বাইকে করে বন্ধুদের সাথে চাঁদা তুলতে বেরোয় অরুণ। সমীরণ ফোন করেছিল। কিরে, কি ব্যাপার, মেয়ের বাড়ি থেকে কোনো রেসপন্স দিয়েছে? এই তুই রাখ, আমি এখন চাঁদা তুলতে বেরিয়েছি। চাঁদা মানে? আরে পুজো, পাড়ায় কীর্তন আছে না। আরে আমি কিনা তোর বিয়ে নিয়ে মরছি, আর তুই চাঁদা তুলে বেড়াচ্ছিস? সমীরণের ফোনটা একটা মুখের ওপরে কেটেই দেয়। সমীরণের বউ বলে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, তোমার অত ছুকছুকানি কিসের? হ্যাঁ, যেখানেই যাবে ভিডিও কল করবে আর পাই টু পাই ছবি তুলে পাঠাবে। তোমার মতো দুশ্চরিত্রকে বিশ্বাস করা আমার পক্ষে পসিবল নয়। সমীরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আর মনে মনে বলে, অরুণ রে, বিয়ে করিসনি, ভালো আছিস? বিয়ে করলে ঘাড়ে যে কি জ্বালা, কিছু বললে? না না বাবারে, না বলতেই মনের কথা শুনতে পেয়ে যায়। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? অন্যদিন হলে অরুণ চিৎকার করে ডাকতো আর বলতো, সান্যাল জ্যাঠা। আজকে বলল কেউ আছেন কিনা, তাও সেটা আবার জিজ্ঞেস করালো 16 বছরের রাহুলকে দিয়ে। রাহুলকে জোর করে ধরে বেঁধে নিয়ে এসেছে। কে? ঘর থেকে বেরিয়ে এলেন বয়স্ক একজন মহিলা। নমস্কার, আমরা ওই পাড়ার ছেলেপেলেরা, ওই কীর্তন হবে তাই চাঁদা। ও আচ্ছা আচ্ছা, এসো এসো, ঘরে এসো। আমরা সান্যালদার বাড়ি নতুন ভাড়াটিয়া, এই দিন কতক হলো এসেছি। এসো না বাবা, ভেতরে এসো। ভদ্রমহিলা বেশ আদর আপ্যায়ন করছেন। গিয়েছিল জনা 3-4 জন, তার মধ্যে ধাক্কা মেরে পকাই বলল, তুই যা। আরে আমি যাবো না। আরে তুই যা। অরুণকে ধাক্কা দিল ওরা। অরুণ একা ঢুকলো না, সঙ্গে নিয়ে ঢুকলো রাহুলকে। বলছি, আমরা এখন বসবো না, ওই চাঁদাটা যদি দিয়ে দেন, আসলে কয়েকদিন পরই তো আমাদের দোল উৎসব। দোল উৎসব? সত্যি? ঘর থেকে উচ্চিংড়ির মতো বেরিয়ে এলো মেয়েটি। এই, তুই এখানে কি করছিস? যা ঘরে যা, গিয়ে পড়তে বস। দাঁড়াও না মা, একটু গল্প করি এই পাড়ার দাদাদের সঙ্গে। দাদা? আমায় দেখে দাদা মনে হলো, মনে মনে ভাবে অরুণ। চট করে রাহুল বলে, দিদি দাদা না, আমি এই দিন মাধ্যমিক দিয়েছি। হো, তাহলে তো ভাই। আর তুমি? তুমি নিশ্চয়ই দাদা। অরুণের মুখটা আবার ফ্যাকাশে হয়ে যায়। সে বসতেই যাচ্ছিল সোফায়, কিন্তু দাঁড়িয়ে পড়ে। আমরা বরং এখন আসি। হ্যাঁ, এইটা রইল, আপনারা যেমন পারবেন দেবেন। আচ্ছা মশাই, আজব লোক তো তুমি, আমি তোমার সাথে কথা বলতে চাইছি, মেয়েটি বলে। এইবার মেয়েটির মা তার হাত ধরে তাকে ঘরে নিয়ে যায়। শুনতে পায় মেয়েটির মা বলছে, তোর এই উড়নচণ্ডী স্বভাবের জন্যই আমাকে পাড়া ছেড়ে আসতে হয়েছে। যাকে তাকে দাদা পাতাবি, যার তার সাথে তুমি করে কথা বলবি। তুই কি রে? আমি কি করব? আমি কথা না বলে একদণ্ড চুপ থাকতে পারি না, আমার বকবক করতে ভাল লাগে। তাছাড়া নতুন পাড়ায় এসেছি, নতুন লোকদের সঙ্গে আলাপ জমাবো না? কি করে হবে? রাত্রেবেলা আপাদে বিপদে অসুবিধায় পড়লে তখন তো আমাকেই ধাক্কাবে, ধাক্কিয়ে বলবে, কি রে, যা মা যা, শিগগিরই যা, কাউকে ডেকে আন, তোর বাবার এই হয়েছে, তোর মার ওই হয়েছে। একটা চড় মারবো, সবাই শুনতে পাচ্ছে। ওর মা বাইরে বেরিয়ে এলেন। দেখলেন রাহুল বেরোলেও অরুণ তখনও দাঁড়িয়ে। বলছিলাম জেঠিমা, এই বিলটা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি দুঃখিত, আসলে আমার ছোট মেয়েটার স্বভাবটাই এরকম, জানো তো, ওর জন্য আমাদের পাড়া ছেড়ে চলে আসতে হয়েছে। যার তার সাথে ঘুরতে বেরিয়ে যেত, যার সাথে সাথে কথা বলতে শুরু করে দিত। অ্যাকচুয়ালি ও চুপ থাকতে পারে না। ওর দিদিটা ঠিক ওর বিপরীত। দেখো, বাড়িতে যে ওর দিদি আছে কেউ বলবে, শুধু দিদি না, আমার যে একটা নাতিও হয়েছে। কিছুক্ষণ পরই আমার বড় জামাই, ওই তো আমার বড় জামাই চলেও এসেছে। বাড়ির গেটের বাইরে একটা বিরাট বড় 4 চাকা গাড়ি এসে দাঁড়ায়। সেইখান থেকে পরিষ্কার জামা কাপড় পরা একটা ছেলে আসে। বয়সটা বোধহয় অরুণের থেকে একটু কম। এ কি মা, এটা? নমস্কার, আমি আসলে পাড়ারই। হো আচ্ছা আচ্ছা, আরে বসুন, বসেননি কেন, বসুন। মা, আমি দেখে আসি পিয়াকে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে যাও, আপনিও বসুন। হ্যাঁ, আমি এসে কথা বলছি। এটা আমার বড় জামাই, পেশায় ইঞ্জিনিয়ার, প্রেম করে বিয়ে করেছিল মেয়েকে। বিয়ের প্রায় 5-6 বছর পর ছেলে হয়েছে, খুব ভালোবাসে।
রোজ এসে দেখা করতে হয়। কবে ছেলেকে বাড়ি নিয়ে যাবে তাই নিয়েই চিন্তিত। আচ্ছা বাবা, তুমি চা খাবে? ও মা, চাটা আমি করে দিই, আবার তুই বেরিয়েছিস। মা রেগে গিয়ে বললেন। অরুণ বলল, থাক না, আমি চাটা খাবো না, আপনাদের এত উত্তেজিত হবার কিছু নেই, আমি এটা দিয়েই বেরিয়ে যাব। ও মা, চা খাবে? চা খাবে না মানে? চা খাও, বসো, আমি চা করে আনছি, আমি খুব ভালো চা করি। জানো, যখন আমরা উত্তরপাড়ায় থাকতাম তখন ওখানকার সকলে আমার চায়ের কি প্রশংসা করতো। আমি শুধু সন্ধেবেলা একটু চা করে খাওয়াতাম পাড়ার ছেলেপেলেদের, মার তাতেই রাগ হয়ে গেল। আর কিছুদিন হয়েছে ওই ভানুদার সাথে একটু বাইকে করে ঘুরতে বেরিয়েছিলাম। আচ্ছা তুমিই বলো, বাইকে করে ঘুরতে বেরোলে কোনো মেয়ে খারাপ হয়ে যায়? আমি ওকে পিছন থেকে জড়িয়েও ধরিনি, ঘাড়েও হাত রাখিনি, আমি নিজের মতো নিজে বাইকের ওপরে স্টেবল হয়ে বসেছিলাম। মা বললো কি আমি নাকি ভানুদার সাথে প্রেম করছি। আমি মরতে কেন প্রেম করতে যাব? আমি তো জানি ভানুদা বিবাহিত, শুধু বিবাহিতই না, দুটো ছেলের বাবা। আচ্ছা আমার মতো সুন্দরী একটা মেয়ে কোথায় একটা অল্প বয়সী ইয়ং ছেলের সাথে প্রেম করবে তা না? আমি ওই তুই ঘরে যাবি? মেয়ে অনর্গল বকবক করছে। মেয়েটা কথা বলছে, মেয়েটা ঠোঁট নাড়ছে, মেয়েটা চোখের পাতা পড়ছে, সেটার দিকেই অরুণের নজর। ও যে অনর্গল কি বকেছে তার প্রতি এতটুকু ভ্রুক্ষেপ ছিল না অরুণের। ঢোক গিলে বলল, আমি যাই। অরুণ বেরিয়ে যায়। এ কি, তুমি চলে যাচ্ছ? তুই এত বাজে বকিস, তোর কথা শোনার সময় আছে? ব্যস্ত ছেলে, কাজ করে, ওরা তো সময় নেই। বাড়িতে আসার পরে অরুণের হৃদস্পন্দন দ্বিগুণ স্রোতে বইতে শুরু করেছে। ভাবছে একবার ফোন করে ব্যাপারটা সমীরণকে বলবে নাকি। না, ওই শুয়োরটাকে বললে আবার যেভাবেই হোক একটা ব্যাগড়া বাঁধাবেই, মনের ভেতরে সন্দেহের বীজ বুনবে। এই তো কিছুদিন আগে যাকে দেখতে গিয়েছিল হবিপুরে, তার নাকি সবকিছু বড় বড়, সন্দেহ তো হবেই। তাহলে নিশ্চয়ই কোনো গন্ধ অবশ্যই ব্যাপার আছে, না হলে ওই মেয়ের নিজের বসত ভিটে ছেড়ে নিজের কাকার বাড়িতে দেখাতে কেন আনবে? তাহলে বসত ভিটের এলাকায় সত্যি ওর কোনো না, ওই মেয়ের দিকে আর পাই বাড়াবে না অরুণ। এই মেয়ের সাথেই না হয় রাত গড়িয়ে কখন সকাল হবে সেই চিন্তাতেই এখন অরুণের মন আর মস্তিষ্ক। স্বপ্নে দেখা ওই রাজকন্যাটা মনে হয়, যার চোখ আর নাক এতদিন উপস্থিত ছিল না, আজ কিভাবে যেন সেখানে চোখ আর নাক চলে এসেছে। চোখ বুঝতেই অরুণ দেখতে পায় রুক্মিণীর ঠোঁটে ঠোঁট লাগিয়ে তার চোখের দিকে চোখ মেলে তাকে আদর করছে সে। সারা শরীরে কাঁটা দিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পারতে পারতে। ঘুমটা কখন চলে এসেছিল এতটুকু টের পায়নি অরুণ। আবার ঘুমটা ভাঙল সকালবেলা, সেই মাছের দোকানে একই অশান্তি, আজ আবার শিঙি মাছ। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, কিরে চা খাবি না? না বাবা, বাজারটা সেরে আসি, সকাল সকাল না গেলে টাটকা মাছ পাওয়া যায় না। মা আর বাবা দুইজনেই বুঝতে পারলেন ছেলের মনে হয় মন বুঝেছে। কি করব? কিছু করার নেই, এবার সানাই বাজাতেই হবে। আর কতদিন ব্যাচেলার থাকবে বলো তো? সেই, তাহলে মেয়ের মা বাবার সাথে আমরা কথা সেরে আসি, ছেলেকে নিয়েই যাব, বুঝেছ? ওটাই বরং ভালো। কি ব্যাপার কাকা, আজকেও কোথায় গেল সে? ওই তো যাচ্ছে, ওই মেয়ের সঙ্গে লাগতে যাস নে। যাচ্ছে তাই, খুব মুখোরা, উল্টোপাল্টা কথা বলে। আজ আমি আর মাছ দিইনি, বলেছি এইখানকার কোনো মাছওয়ালা তোমাকে মাছ বিক্রি করবে না। অরুণের খুব দুঃখ লাগে। সে অনেকটা শিঙি মাছ কেনে, মাগুর মাছ কেনে, আরো জ্যান্ত অনেক রকমের মাছ কেনে। মনটা কেমন যেন করছে। মেয়েটা বাড়িতে ঢুকেছে, কিন্তু চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। মা বারবার বলছেন, তোকে নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছি, আর পারি না। তোকে যদি কারো কাছে গছাতে পারতাম, মোটামুটি তোকে বিয়ে দিতে পারলে আমরা গঙ্গা স্নান করে আসবো, আমি মরলে তোমরা বাঁচো, মেয়েটা বলে। বলেই ঘর থেকে বেরিয়ে যায়। হে কি তুমি? দেখে পাঁচিলের বাইরে অরুণ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে। ও মা, ওই ক্লাবের দাদাটা এসেছে। ইস, দাদা শব্দটা কানে এমন করে বাজে, ভাগ্যিস কাকা বলে দেয়নি, অথবা জ্যাঠা। কে? ও বাবা, তুমি? ও না, মানে ওই মাছের দোকানদার মাছ পাঠিয়ে দিল। মাছ পাঠিয়ে দিল মানে? ওই লোক যে বললো আমাকে মাছই বিক্রি করবে না? না না, দিয়েছে, এই তো। হো, আসলে মেয়েটার বাচ্চা হয়েছে, ওকে জ্যান্ত মাছের ঝোল না খাওয়ালে তো হবে না, রক্তর দরকার, তার উপরে সিজার। তুমি বাবা ঘরে এসো না, ভেতরে এসো। সেই দিন আর অরুণ না করলো না, চাও খেলো। মেয়ের মা বলছে,
আসলে ছোট মেয়েটার একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলেই বাঁচতাম। তোমার কাছে কোনো জানাশোনা পাত্র আছে? তুমি জোগাড় করে দিতে পারো? এই তোমার মতো হলেও হবে। অন্তত তুমি তো দেখেছো আমার মেয়েটা কিরকম করে, রাগ চণ্ডী। ওকে সামলানো খুব কঠিন ব্যাপার। আমি তো বলি, ওকে যে সামলাবে তাকে হতে হবে ওর থেকে ঠিক বিপরীত, অর্থাৎ কথা কম বলা আর শান্ত ব্যক্তিত্ব মানুষ। না হলে এই মেয়েকে চুপ করানো মোটেই সম্ভব না। মা কথাটা বলে ঘরে চলে গেলেন। তখনও সামনে দাঁড়িয়ে রয়েছে রিয়া। তোমার নাম কি? রিয়া। ভালো নাম রুক্মিণী। রুক্মিণী শুনেই বুকের ভেতরটা অরুণের খোঁচা দিয়ে ওঠে। না, এই মেয়েকে আর ছাড়া যাবে না। তোমার পড়াশোনা কত দূর? গ্র্যাজুয়েশন করেছি। আরও পড়তাম, মা ভর্তি হতে দিল না। আসলে গ্র্যাজুয়েশন পড়তে পড়তেই তো 70-80টা বন্ধু। কি? হ্যাঁ, ছিল আমার। মায়ের দিব্যি বলছি, বিশ্বাস করো আমি না। যাই হোক, তোমার নামটা কি? অরুণ। ওই অরুণ দা। দাদা না বললে কি হয় না? ও মা, দাদা না বলে কি বলে সম্বোধন করব? তাছাড়া আমি তো এইভাবে সবার সাথে মিশতে পছন্দ করি, একদম ফ্র্যাঙ্কলি। তুমি কি বাড়িতেও শাড়ি পরো? ও বাবা, আগে পরতাম, কুর্তি পরতাম, চুড়িদার পরতাম, স্কার্ট পরতাম। মা সব পুড়িয়ে দিয়েছে। পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, বলেছে ওইসব পোশাকই নাকি আমার কাল, ওগুলো পরে পরেই নাকি আমাকে ভালো লাগে না। মুখটা ভার করে ফেলে রুক্মিণী। মা বাইরে বেরিয়ে এসেছেন, কোলে ছোট্ট শিশুটা। হেই দেখো, সবার সঙ্গে আলাপ করালাম। আয়, আস্তে করে বেরিয়ে আয়, আস্তে করে বেরিয়ে আয় মা। ওটা বর্দি। নমস্কার। প্রণাম করে মেয়েটা, অর্থাৎ প্রিয়া, হাত জোর করে। আরে, নমস্কার করতে হবে না। আপনারা এখানে এসেছেন এটা আমাদের দেখে রাখা উচিত, আমাদের পাড়া। তাছাড়া আপনারা যাতে সব রকমভাবে সুখ সুবিধা পেতে পারেন, নতুন তো তাই। এই দেখো আমার নাতি। ছোট্ট বাচ্চাটাকে কোলে করে দেখালেন। অরুণের বুকের ভেতরটা কেমন যেন করে। ঠিক সময়ে বিয়ে হলে ওরও একটা এর থেকে বড় হয়তো বাচ্চা হতো। তুমি কি করো ভাই? প্রিয়া কথাটা বলতেই বুকের ভেতরটা শীতল হয়ে গেল অরুণের। আমার নিজেরই ব্যবসা, তেলের বিজনেস। সব দোকানে আমি মানে সুপারভাইজার বুঝি? হ্যাঁ হ্যাঁ। বাহ, ভালোই তো। তুমি এখানেই থাকো? হ্যাঁ, ওই বাবা মা ছোট ভাই আর বউ বাচ্চা? আসলে দিদি, আমি এখনো বিয়ে করিনি। কি, তুমি ব্যাচেলার? কথাটা বললেন প্রিয়ার মা এবং রুক্মিণীর মা। রুক্মিণী ওরফে রিয়া তখনও বসে। কিরে, হাঁ করে কি দেখছিস? যা চা করে নিয়ে আয়। আমি চা করব না, আমি চা করলে সেই চা ভালো হয় না, আর আমি শুধু তিরিং বিরিং করি, তাই। আরে যা। মা কেন বলছেন যেন বুঝতে পারলো না রিয়া। রান্নাঘরে যেতেই রিয়ার মা বলল, তোমার বাড়িটা কোথায় বাবা? এই তো এখানেই, মানে এখানেই। বলতে বলতেই হঠাৎ করে চোখটা পড়ে অরুণের বাইরে। অসুস্থ মা বাবা এসে দাঁড়িয়েছে, সঙ্গে দাঁড়িয়ে রয়েছে সেই জ্যাঠা। হে কি, তোমরা এখানে? কই, তোর খোঁজ করতে করতে এখানে চলে এলাম। নমস্কার দিদি। নমস্কার নমস্কার। প্রিয়া একটু ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ছোট্ট ছেলেকে কোলে নিয়ে বলে, মা আমি ভেতরে যাই। না না, আপনি বসুন, কথাটা বলে অরুণ। এরপরে মা বাবা অরুণ সবাই মিলে, এমনকি রিয়ার মা মিলেও যেটা আলোচনা হলো সেটা হলো এই, সকালবেলা বাজার করতে গিয়ে আপনার স্বামীর সাথে পরিচয় হলো। চাকরি করতেন, আপনিও রিটায়ার্ড করেছেন, উনিও রিটায়ার্ড করবেন। তা ভালো লাগলো শুনে। আপনার মেয়ের জন্য আপনি তাড়াতাড়ি রিটায়ারমেন্টের ব্যবস্থা করছেন, যাতে ছোট মেয়ে চাকরিটা পেয়ে যায়। তাছাড়া কি করব বলুন দাদা, এই উড়নচণ্ডী মেয়েকে দিয়ে যে আর চলে না। একটা চাকরি বাকরি পেলে অন্তত ওকে তো কেউ বিয়ে থা করতে পারে, ওর একটা পরিচয় হবে, পরিচিতি হবে। মেয়ের স্বভাব, স্বভাব আর বলবেন না, সবাই ওর বন্ধু, সবার সাথে গায়ে পড়ে মেশা ওর ছোটবেলার স্বভাব। এটা বুঝতে পারে না, এখনো বড় হয়েছে। এখন যে অমন উড়নচণ্ডী ভাব করলে চলবে না। তাছাড়া সবাই তো সেটা মানবে না। না, বিয়ের পরে ওকে এইভাবে দেখতে যদি বাড়ির লোক পছন্দ না করে। অরুণের মুখের দিকে তাকায় তার বাবা, বুঝতে পারে বাবার ইশারা। অরুণ
নিজেও বুঝতে পারে বাবা মা তো আগে থেকেই এটা চাইছিলই। হঠাৎ করে কোথায় ছোট ভাই তার প্রেমিকাকে নিয়ে চলে আসে, বাইকে করে নামে। কই, বর্দার নাকি বিয়ে ঠিক হয়েছে? কোথায় বৌদি, কোথায়? হে কি পামেলা, তুমি? অরুণ বলে, বর্দা তুতলিয়ে লাভ নেই, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখন সোনার যা দাম, তবু আমি সোনা দেব, নাহলে তুমি তো আমাকে সোনা দেবে না, বলো? পামেলাগুলো কি হচ্ছে? পর্দা এমন করিস না। কোথায় বৌদি, কোথায়? এরই মধ্যে রিয়া চা নিয়ে দাঁড়িয়েছে। এইটাই বুঝি বৌদি? কথা শুনে রিয়ার হাত থেকে চায়ের কাপগুলো ঝনঝন করে পড়ে যায়। এবার আস্তে সামনে, চিৎকার করে অরুণ বলে। এমন করে যেন রিয়া অর্থাৎ রুক্মিণীকে এসে কত কাছের থেকে চেনে। রুক্মিণীও থতমত খেয়ে গেছে। নে, এবার তোর একটা হিললে হলো। ভাগ্যিস কুষ্ঠি বিচার করে দেখেছিলাম, বাড়ি না ছাড়া পর্যন্ত তোর বিয়ের সানাই বাঁচবে না, কারণ বাড়ির ভিটেতেই তোর নামে কেউ ক্ষতিমন্দ করে গেছে। তা কবে কাজটা করতে চান আপনারা? ফাল্গুনের শেষেই, আর এক দণ্ড দেরি করে লাভ নেই। এমন সুন্দর মেয়ে আমি আর হাতছাড়া করতে চাই না দিদি। আপনার মেয়েকে আপনি লাল পাড় কাপড় পরে শুধু আমার ঘরে পাঠান, ব্যাস, এতেই যথেষ্ট। অরুণ, তুই কি রুক্মিণীর সাথে কোনো কথা বলতে চাস? বাবা জিজ্ঞেস করে। পামেলা বলে, নিশ্চয় নিশ্চয়, কেন কথা বলবে না? অরুণের হাত ধরে পামেলা নিয়ে আসে। কোথায় বৌদি? তখন রুক্মিণী রান্নাঘরে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। অরুণ ওর পেছনে গিয়ে দাঁড়ায়। পামেলা আর অরুণের ভাই বলে, আমরা দরজার বাইরে আছি, তোরা নিজেদের মধ্যে কথা থাকলে বলে নে। অরুণ প্রথমে ওর পিছনের দিকে দাঁড়ায়, ঠিক স্বপ্নে দেখা দৃশ্যটার মতো। এইভাবেই দাঁড়িয়েছিল স্বপ্নে রুক্মিণী, কিন্তু স্বপ্নের মতো করে ছুঁলে আবার যদি বিষয়টা অন্যরকম হয়ে যায়। বলছি একটা কথা। রুক্মিণী নিজেই সামনের দিকে ঘোরে, ওর চোখে জল টলমল করছে। আমি কিন্তু এটা করতে চাইনি অরুণদা। অরুণদা বলার সঙ্গে সঙ্গে অরুণের হাত দুটো কেমন ভাবে যেন রুক্মিণীর ঠোঁটের ওপরে চলে আসে। খবরদার, ওই ডাকটা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গিয়েছি, এবার অন্য কিছু শুনতে চাই। কিন্তু আমাদের মধ্যে তো সেরকম কোনো, সব হবে, কথা হবে, প্রেম হবে, সম্পর্কও হবে, তবে তোমাকে আমি আর ছাড়তে পারবো না। অন্তত আমার এই ব্যাচেলার নামটা তুমি ঘোচাও। কিন্তু দাদা নয়, বলো কি গো? আমার বুঝি লজ্জা করে না? কেন? তোমার 70-80টা বন্ধু বান্ধব, সবার সাথে হেসে খেলে কথা বলো। তাছাড়া তোমার কালকের ওই অনর্গল বকবক আমার রাত্রেবেলার মাথা যন্ত্রণা ছুটিয়ে দিয়েছিল, আর সেটা ভাবতে ভাবতেই আমার ক্লান্তিতে ঘুমও চলে আসে। আমার কথাতেই ক্লান্তি চলে এসেছে? কেন, তুমি দুষ্টুমিও করতে জানো বুঝি? রুক্মিণী চোখের দিকে তাকিয়ে থাকে অরুণের, অরুণ তাকিয়ে থাকে রুক্মিণীর চোখের দিকে। অরুণ বলে, এক সেকেন্ড, বলে নিজের হাতে নিজেই চিমটি কাটে। স্বপ্ন দেখছি না তো? কেন, সবসময় বুঝি তুমি স্বপ্নই দেখো? দেখবো না? তুমি যে আমার স্বপ্ন দেখা রাজকন্যা, আর আমার 2 বন্ধু প্রমথ আর সমীরণের 2 বাচ্চার ব্যাচেলার অরুণ জেঠু। আমি। অরুণের হাত দুটো রুক্মিণীর গাল স্পর্শ করেছে। এই মুখে চোখ আর নাকের অস্তিত্ব আছে। পরিচয় হওয়ার প্রথম দিনে ইচ্ছে করছে রুক্মিণীকে জড়িয়ে ধরতে। প্রথমবার মনে হলো একটু চোখটা স্পর্শ করে দেখি, কারণ ঘুমের ঘোরে যতবার এই মুখমণ্ডলকে স্পর্শ করেছে ঠোঁট অব্দি এগোতে পেরেছে, কিন্তু চোখে স্পর্শ হয়নি। চোখটা লাগাতে যাবে তার ঠোঁটে, এমন সময়, বাবু বাবু, দিনে দুপুরে ঘুমোলে এমন স্বপ্ন দেখবি, ওঠ। হ্যাঁ বাবা, আজ মনে হয় বিকট কিছু দেখিসনি। চোখ মুখ কসলাতে থাকে অরুণ। আমি আবার স্বপ্ন দেখলাম? হ্যাঁ বাবা, তুমি আবার স্বপ্নই দেখছিলে, তবে এবার আর স্বপ্ন না, এবার সত্যিই হবে। তোমার ব্যাচেলার নাম এবার ঘুচবে। মানে কিছুই না। ঘরে সমীরণ আর প্রমথ ঢোকে, তাদের বউ বাচ্চা সহ। জেঠু, অরুণ জেঠু, বাচ্চাগুলো ডাকে। কেমন আছো মামনিরা? কিন্তু আমার তো ঘরে চকলেট নেই রে। চকলেট লাগবে না, চল। কোথায়? আরে চল। আরে কোথায় বলবি তো? হাত মুখ ধুয়ে বন্ধুকে অনেকটা চ্যাংতলা করেই তুলে নিয়ে যায় ওরা, নিয়ে যায় রুক্মিণীর বাড়ি। তোরা এইভাবে আমাকে? হ্যাঁ, এবার আমরা পাকা কথাই বলতে এসেছি। ডুবো ডুবো জল খাবা, আর কেউ টের পাবে না তা তো নয়।
কোথায়? রুক্মিণী কোথায়? রুক্মিণী সে তো ছাদে একা দাঁড়িয়ে। উত্তরটা আসে প্রিয়ার কাছ থেকে। লজ্জায় নামতে পারছে না, বলছে ওর বকবকি নাকি কাল। অরুণ তুমি গিয়ে একটু দেখো তো। অরুণ ছাদে যায়। রুক্মিণী দাঁড়িয়ে রয়েছে। অরুণ বলে, জানো আজকেও ঠিক সেই স্বপ্ন একই রকম ভাবে, মানে তুমি আমার। হে কি, তুমি কান্না করছো? রুক্মিণী অরুণকে জড়িয়ে ধরে। অরুণ বলে, আমি এবারও স্বপ্ন দেখছি না তো? না, এবার আর স্বপ্ন দেখছো না। আমাকে যে ভালো লেগেছে আগে বলনি কেন? কি করে বলবো, আলাপটাই তো হলো মাত্র কদিন, তাই ভাবলাম সবকিছুতে বাড়াবাড়ি করাটা কি ঠিক হবে? কিছু কিছু বিষয়ে বাড়াবাড়ি করতে হয়, অমন ভদ্রতা দেখালে চলে না, বুঝলে? কথাটা বলেই রুক্মিণী আলতো করে ঠোঁট ছোঁয়ায় অরুণের ঠোঁটে। বলে, কি এবার মনে হচ্ছে তো এটা স্বপ্ন নয়, সত্যি? অরুণ ঢোক গেলে এবং চুম্বন করে রুক্মিণীর কপালে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।